আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আমরা প্রত্যেকেই সুস্থ আছি এবং ভালো আছি। আজকের এই সেশনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন এই বছর অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট ভর্তি পরীক্ষায় 640তম স্থান অধিকারকারী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে 99তম স্থান অধিকারকারী আমাদের জয়নূর। জয়নূরকে আজকে আমরা আমাদের তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি। কেমন আছো ভাইয়া তুমি? আসসালামু আলাইকুম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা জয়নূর, তুমি অ্যাডমিশনের আগে এসএসসিটা কোন কলেজ থেকে পাশ করেছিলা? আমি গভর্নমেন্ট সিটি কলেজ চট্টগ্রাম থেকে পাশ করছি ভাইয়া। আচ্ছা, সিটি কলেজ চট্টগ্রাম থেকে সে এসএসসি পাশ করেছিল এবং এই বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সি ইউনিট, এই সি ইউনিটে 99তম স্থান অধিকার করেছে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে 640তম স্থান অধিকার করেছে। বলতে গেলে এই দুইটি জায়গায় একই সাথে ক্র্যাক করাটা কিন্তু অনেক বেশি চ্যালেঞ্জিং, যেহেতু সিলেবাসের প্যাটার্নটা মোটামুটি একটু ভিন্ন ছিল। জয়নূর, তুমি এই দুইটি সেশন অর্থাৎ এই দুইটি জায়গায় হচ্ছে মোটামুটি ভালো একটা পজিশন অর্জন করেছো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বলতে গেলে মোটামুটি 99তম স্থান অধিকার করেছো। অনেক বেশি চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল এবং অনেকগুলো কঠিন সময় তুমি পার করছিলা। তুমি আসলে হচ্ছে আমাদের সাথে কোন ব্যাচটিতে যুক্ত ছিলা? ভাইয়া অল সি ইউনিটের যে বেসটা ছিল আপনাদের ইউনিক স্কুলের, ওইটাতে অ্যাড ছিলাম। অ্যান্ড জগন্নাথের প্রিপারেশনটা আমি মেইনলি ওইখান থেকেই নিছি। তো জগন্নাথের প্রিপারেশনের পর আমার সিওর প্রিপারেশনটা, তারপর আমার মেইনলি ছিল ফার্স্ট আমি ঢাকা ইউনিভার্সিটির জন্য ট্রাই করতেছিলাম এইচএসসির পর। আমার এইচএসসির জন্য হালকার জন্য জিপিএ 5টা মিসে ছিল, তারপর একটু ভেঙে পড়ছিলাম। তো ভেঙে পড়ার পর আমি আস্তে আস্তে ট্রাই করছিলাম যে সব কিছুর একটা অ্যাডমিশনের প্রিপারেশন। তো ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন নেওয়ার সময় আমার ঢাকা ইউনিভার্সিটির কোয়েশ্চেন প্যাটার্নটা ঠিক ছিল, বাট আমার একটু ফিনান্সে উইকনেস থাকার কারণে আমি ফিনান্স অত ভালো করতে পারতেছিলাম না। তো আমার এইচএসসি সময় কখন জানি আমি ইউনিক স্কুলে একটা ভিডিও দেখছিলাম, বা এইচএসসি সময় ফাইনাল সাজেশন যেগুলো, তো এখান থেকে ভিডিও দেখার পর আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করছিলাম। তো তারপর অ্যাডমিশনের সময় যখন আমি ওই চ্যানেলটা পাইছিলাম, চ্যানেলটা আবার আমার লাস্ট একটা ফয়সাল ভাইয়ার একটা আমার সেশন আসছিল, সেশন লাইভ ক্লাস। উনি ভাই আমার একটা কথা যে ফয়সাল ভাইয়ার মেন্টাল যে সাপোর্টটা দেয়, ওইটা আর কোথাও আমি মেন্টাল সাপোর্টটা পাই না। এমনকি আমি যখন ভর্তি হয়েছি আমি ফয়সাল ভাইয়ের সাথে অনেক তো অনলাইন কোর্স অনলাইনে ভর্তি হয়, বাট আমি চাইছিলাম যে ফয়সাল ভাইয়ের সাথে ডাইরেক্ট দেখা করে একটু আমি পরামর্শ নিতে পারি। আমি ফয়সাল ভাইয়ের সাথে তখন ভর্তি হওয়ার সময় অনেক কথা বলছিলাম। তো ডিওর পরীক্ষার সময় এবার আমি ভাবতেছিলাম যে আচ্ছা ডিওর পরীক্ষা দিচ্ছি, ফয়সাল ভাই আমাকে বারবার বলতেছিল যে ডিওরটা নিয়ে শুধু পড়ে থাকে না, অন্যান্য ইউনিভার্সিটির যেমন এসিউর জন্য তোমার ম্যাথটা লাগবে, তারপর জগন্নাথের জন্য আমার জগন্নাথের প্রিপারেশন অত ভালো ছিল না, বাট অলসিতে হ্যাঁ ফয়সাল ভাই আমাকে বলতেছিল যে এটা তুমি টানি রাখো, আমার ওই যে ওয়েবসাইটের রেকর্ডেড ক্লাসগুলো সেগুলো বারবার করো, তুমি পারলে যদি প্রেশার নিতে পারো 10 দিনের মধ্যে সবগুলো শেষ করে ফেলো। প্রেশার একবার শেষ করে ফেলতে হলে তোমার ডিওর পরে তুমি আবার রিভিশন দিতে পারবা। তো আমি ওইটাই করছিলাম। ফার্স্টে ম্যাথ সবগুলো একবার রেকর্ডেড ক্লাসগুলো শেষ করে ফেলছি। শেষ করার পরে আমি তারপর ডিওর প্রিপারেশনটা, আমার অ্যাকাউন্টিং অ্যান্ড ম্যানেজমেন্টটা অনেক ভালো ছিল প্রিপারেশনটা, বাট আমার একটু ফিনান্স একটু ফোবিয়া ছিল, ফিনান্স ফোবিয়া। তো ফিনান্সটা যখন পারতেছিলাম না, তো আমি ডিওরটার পরে আমি এবার ভাবতেছিলাম জগন্নাথেরটা একটু ফোকাস দেওয়া দরকার। তারপর আমার আম্মু আসলে আমার সাজেশনটা দিছিল যে ডিওরটা হয়েছে, এবার জগন্নাথে একটু ট্রাই করে দেখার জন্য, যেহেতু প্যাটার্ন অনেকটাই সেম। ডিওর প্যাটার্ন আর সিওর প্যাটার্নের সম্মিলিত প্যাটার্ন হলো যে জগন্নাথেরটা। তো তারপর আমি তো রিটেনের জন্য জগন্নাথে তো প্রায় অনেকটা 12 মার্ক না 16 মার্ক রিটেন। তো রিটেনের অত ভালো তো ম্যাথের প্রিপারেশন ছিল না। তো আলাদা যেটা প্ল্যান মেইনলি হচ্ছে ওই তুমি অল সিতে যেটি যুক্ত ছিলা, অল সিতে যুক্ত হওয়ার পর এখানে তো হচ্ছে সকল বিশ্ববিদ্যালয়ের কোর্সটা তুমি বলতে গেলে নিয়েছিলে, অর্থাৎ সি ইউনিট সকল বিশ্ববিদ্যালয় অল সি আমাদের ইউনিক স্কুলের। সেখানে জগন্নাথের জন্য আলাদা একটা প্লে লিস্ট দেওয়া হয়েছিল, ম্যাথের উপর এটা আলাদা দেওয়া হয়েছিল। অল সিতে সব কিছুই তো আছে। এরপরও হচ্ছে জগন্নাথের রিটেন সহ কিন্তু 8টা ক্লাসের উপর একটা প্লে লিস্ট দেওয়া হয়েছিল, যেখানে 2টা রিটেনের আমাদের ক্লাস ছিল, তারপর হচ্ছে 6টা হচ্ছে এমসিকিউ পদ্ধতিতে ক্লাস ছিল। আর তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য তো হচ্ছে অল সি হচ্ছে এখানে সব কিছু পেয়ে গেছিলে বলতে গেলে। আর তুমি মূলত অল সি এই কোর্সটা নেওয়ার পরে তুমি যেটি হচ্ছে আমাদেরকে বলেছো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন শুরু করেছিলা, সেখানে হয়তো তোমার একটি সাবজেক্টে তুমি যেটা বলছো ঘাটতির কারণে হয়তো হয় নাই। এরপরে তুমি জগন্নাথ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য একই সাথে কিভাবে প্রিপারেশনটা শুরু করেছিলা এবং তোমার মনে হয়েছিল কিনা আমি
অল সি ইউনিটে ভর্তি হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই দুই জায়গাতে আমি ইউনিক স্কুলের এই কোর্সটা দিয়ে ভালো একটি মেরিট তৈরি করতে পারবো, এটা তোমার মনে হয়েছিল কিনা? হ্যাঁ অবশ্যই, এটা আমার একটা জিনিস হলো যে ডিউর পরীক্ষা দেওয়ার পর আমার অ্যাকাউন্টিং আর ম্যানেজমেন্টে অনেক একটা আসি গেছিলো, যে একটা কনফিডেন্স ছিল যে না আমি এটা পারবো। ডিউর যেহেতু একটা স্ট্যান্ডার্ড মানের কোয়েশ্চেন করছে, তো ওইটা আমি যেহেতু পারছি আমার লাগতেছিল যে না আমি এটা পারবো। অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট আমার অত ফোকাস দিতে হবে না। ফয়সাল ভাই যেটা বলছিল যে আমি একবার শেষ করে দেওয়ার পর আমি আস্তে আস্তে এবার ম্যাথটার দিকে গিয়েছিলাম। তো ম্যাথটা যাওয়ার পর আমার ম্যাথ একদম আহামরি ওরকম প্রিপারেশন ছিল যে তাও না, মোটামুটি হচ্ছিল। তো জগন্নাথের আগে করে আপনার কিছু লাইভ ক্লাব একটা প্লে লিস্ট দিয়েছিল, তো ফয়সাল ভাই এটা আমাদেরকে গ্রুপে দিয়ে বলতেছিল যে তোমরা জগন্নাথের পরীক্ষা দাও আর না দাও এই প্লে লিস্টটা একবার করে শেষ করে রাখো, যেহেতু তোমার ম্যাথ আছে, তোমার রিটার্নের মতো আসতেও পারে ম্যাথ, তো তুমি একবার শেষ করে রাখো। তো আমি ওইটা একবার তো শেষ করছিলাম। প্লে লিস্টে আমরা লাইভ ক্লাস যেটা প্লে লিস্টটা লাইভ করে গিয়ে করছিলেন। তো আমি প্রথমে রিটার্নটা শেষ করছি, রিটার্নের 2টা ক্লাস ছিল আর মানে এমসিকিউ 6টা ক্লাস ছিল। এই 6টা সবগুলো আগে শেষ করার পর আমি জগন্নাথের পরীক্ষার আগের দিন রাতে ওইটা আমি 2x স্পিড, আমি এখান থেকে যাওয়ার সময় মানে চিটাং থেকে যখন আমি ঢাকা যাচ্ছিলাম গাড়িতে করে বসে বসে আমি 2x স্পিডেই অনেক দেখছিলাম, মানে ভিডিওগুলো আরেকবার দেখে নিয়েছিলাম। তো যার ফলে একটা কনফিডেন্স তৈরি গেছে না যেটা আসে পারবো। আমি মোটামুটি জগন্নাথের সবাই বলতেছিল ম্যাথটা একটু হার্ড হয়েছে, বাট আমার ম্যাথটা আহামরি অত হার্ড লাগে না, যেহেতু আমার একটু ম্যাথে ভালো গিয়েছিল। আর চ্যালেঞ্জিং বলতে আমার মেইনলি চ্যালেঞ্জিং অতটাও লাগে নাই, বাট সিওর ক্ষেত্রে একটা জিনিস হলো যে গতবারের যে প্যাটার্নটা ছিল ওই প্যাটার্নটার সাথে এবারের প্যাটার্নটা একটু স্ট্যান্ডার্ড মানের ছিল। তো স্ট্যান্ডার্ড মানের হওয়ার কারণে তো এটা আগে থেকে ধারণা করা গেছিলো, কজ গতবার প্রথম সেশন আর এবার হলো যে সেকেন্ড সেশন এবার একটু স্ট্যান্ডার্ড করবে। সিওরটা একটু মানে আমি ইংলিশে হয়তো নাম্বার একটু কমার সঙ্গে একটু র্যাঙ্কটা পিছিয়ে গেছে, বাট আমার জগন্নাথের পরীক্ষা আলহামদুলিল্লাহ আমি প্লে লিস্টটা করেই যতটুকু ম্যাথের প্রিপারেশন ছিল আমার। আচ্ছা আচ্ছা, তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ক্ষেত্রে অর্থাৎ অল সিতে যেহেতু ছিল, তুমি এখানে সকল বিশ্ববিদ্যালয়ের অবশ্যই মানে প্রিপারেশন শুরু করেছিলা। অল সি ইউনিট যেহেতু এখানে সকল বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন এই আমাদের কোর্সটিতে অল সি ইউনিটটাতে তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটকে মেইনলি ফোকাসে রাখছিলা। তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেই তোমার তরফ থেকে যতটুকু প্রিপারেশন ছিল বা কীভাবে শুরু করছিলা সেটি বলেছ। যারা জুনিয়র রয়েছে জয়নুরের এই আমাদের পথ চলাটা অনুসরণ করতে পারো। তোমরা যারা একই সাথে 2-3টা বিশ্ববিদ্যালয়ে ক্র্যাক করতে চাও বা ভালো একটা মেরিট তৈরি করতে চাও, সেই ক্ষেত্রে তোমার যে কোনো একটা জায়গা থেকে মনে করো ইউনিক স্কুল থেকে নিয়েছে, তুমি তোমার ভাইয়া থেকে হইতে পারে বা আদার্স কোচিং থেকে হইতে পারে, তুমি যেটা মিল সম্পন্ন বলতে যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে ম্যাথ আছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে ম্যাথ আছে, আবার 2টা ম্যাথ কিন্তু একই রকম না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে কিন্তু অ্যারিথমেটিক পার্ট, কোয়ান্টিটেটিভ কম্পারিজন, কোয়ান্টিটেটিভ প্রবলেমস অর্থাৎ এই 3টি টপিক। আবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তুমি যদি যাও সেখানে তুমি বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি এই টপিকগুলো পড়তে হয়। আর প্লেলিস্ট আমি এইভাবে সাজাইছিলাম, মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু পড়িয়েছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু পড়িয়েছি। অর্থাৎ তুমি এইরকম হইতে পারবে না যে একটা বিশ্ববিদ্যালয়ের জন্য আমি প্রিপারেশন নিয়ে বাকিগুলোতে ক্র্যাক করবো, এটা হইতে পারে। তোমার যদি ভালো একটা প্রিপারেশন থাকে তবে কোর্সটা আলাদা, বা তুমি যেই জায়গা থেকে প্রিপারেশন নিচ্ছ বা তুমি যেটা প্রিপারেশন নিচ্ছ মানে একটু আলাদা তোমাকে প্রিপারেশন নিতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিগত সেশনের প্রশ্নগুলো কিন্তু আমি দেখাইছিলাম সেখানে। আর বলতে গেলে তুমি প্লেলিস্টের কথা বলেছো। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ক্ষেত্রে গিয়ে তোমার যে প্রবলেম সলভিং স্কিল, অ্যানালাইটিক্যাল স্কিল, ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল, ইংলিশ, এই 3টি সাবজেক্টের ক্ষেত্রে 2টি সাবজেক্টের প্রশ্নগুলো কিন্তু ইংরেজিতে করা হয়েছিল। এটা বিগত সেশনে ইংরেজিতে করা হয়েছে। সো তুমি যেহেতু বাংলা ভার্সনের একজন শিক্ষার্থী, তুমি অ্যানালাইটিক্যাল স্কিল এবং ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল এই 2টি প্রশ্নে অনেক বেশি প্রশ্ন ছিল, বলতে গেলে 50টা মতো এখানে প্রশ্ন। এগুলো ইংরেজিতে আনসার করতে গিয়ে কোনো সমস্যা ফেস করছিলা কিনা, বা তুমি এগুলো আগে থেকে ইংলিশে প্র্যাকটিস করছিলা কিনা, যেহেতু আমাদের কোর্সটাতে তুমি যুক্ত ছিলা। সো তোমার মনে হয়েছিল কিনা যে আমি বাংলা ভার্সনের একজন শিক্ষার্থী হয়ে আমি এই জায়গাটাতে প্রবলেম ফেস করব, তুমি যখন পরীক্ষার হলে যাওয়ার আগে তোমার এরকম কোনো কিছু মনে হয়েছিল কিনা? হ্যাঁ, আমি যেহেতু বাংলা ভাষার একজন শিক্ষার্থী তাইলে অবশ্যই আমার এই জিনিসটা ফার্স্টের দিকে আমি অনেক প্রবলেমে বলতেছিল যে আমি অ্যানালিটিক্যাল স্কিলস ইংলিশটাই ভালো করে বুঝতেছিলাম না। তারপর আমি ফার্স্টে দিয়ে আমি যে প্রবলেম সলভিং স্কিল যে বাংলায় আসবে ওইটা অত ভালো জানতাম, আমি মনে করছি এটা ইংলিশেই হবে। অনেকজনে বলতেছিল যে গতবার দিছে বলে এবারও দেবে বলে কথা আছে, তো আমি কী করতেছিলাম প্রবলেম সলভিং স্কিলটা ইংলিশে সলভ করতেছিলাম। তো
আমি তো তোমাকে বারবারই বলছিলাম। হ্যাঁ, আমি আপনার মানে লাইভ ক্লাস করার আগে জানতাম না এটা, আমি লাইভ ক্লাস করার পরে আস্তে আস্তে। তো আমার অ্যানালিটিক্যাল স্কিলসের ইংলিশটা জড়ার কাছে ফার্স্ট অফ হলো যে নাসিম ভাইয়ার আমার যা ক্লাস দিছে ওইগুলো প্রায় বলতে 90% ছিল ইংলিশের উপর। তো ভাইয়া ওইখানে ক্লাসে ধরে ধরে বুঝাই দিত যে ইংলিশের কোন ওয়ার্ডটাতে কী বলতেছে, কী বোঝাইতে চাচ্ছে কোয়েশ্চেনটা। তো এটা বুঝে দেওয়ার পর আস্তে আস্তে প্র্যাকটিস করতে দেন। বিবিএ ক্র্যাকার যে বইটা, ওই বইটা তো পুরাটা ইংলিশের উপর ওই টপিকগুলো। তো ওইটা আমাকে অনেক হেল্প করছে, আমি প্র্যাকটিস করি। আমি বিবিএ ক্র্যাকার আমার যদি বই দেখাই দেওয়ার তো আমার দাগানো স্যার এখানে কোনো পেজই নাই, পুরো দাগানো। আমি 2 বার শেষ করছিলাম। তো ইংলিশের উপর প্র্যাকটিস করতে করতে আমার অত প্যারাই নাই। আর নাসিম ভাইয়ের ক্লাস তো আর কি বলবো, ম্যারাথন ক্লাসে 2টা কোয়েশ্চেনই অলমোস্ট সিমিলার, একটা তো পুরো হুবহুই আসছে। আর আমি ভুল করছিলাম যেরকম ওই কোয়েশ্চেন একটা আমি পারি গেছি। তো এটাই যে অনেক ইংলিশের কোয়েশ্চেনগুলো আমি আগে থেকেই প্র্যাকটিস করছি, যার ফলে আমার অত পরীক্ষার হলে সমস্যা নেই। ফার্স্টের দিকে সমস্যা হলো, পরীক্ষার হলে অত সমস্যা হয় নাই। আচ্ছা, প্রবলেম সলভিং স্কিল এবং অ্যানালাইটিক্যাল স্কিল, তারপর হচ্ছে ইংলিশ, এই 3টি সাবজেক্টের জন্য তুমি অল সি ইউনিটের মধ্যে এটা তো হচ্ছে আমাদের আলাদা একটা সিইউসি ইউনিট মানে ছিল। তুমি অল সিতে ভর্তি হয়েছো, আলাদা সিইউসি ইউনিট ছিল। তারপরে জগন্নাথের প্লেলিস্ট আলাদা ছিল, আদার বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো ছিল এগুলো আলাদা ছিল। সো তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য যখন প্রিপারেশন শুরু করেছিলা, তখন এই 3টি সাবজেক্টের ক্ষেত্রে প্রিপারেশন নেওয়ার সময় তোমার মনে হয়েছিল কিনা আমার ইউনিক স্কুলের এই কোর্সটি দিয়ে আমার 100% প্রিপারেশন হয়ে যাবে, এরকম কোনো কিছু মনে হয়েছিল কিনা? বা আসলে কি আমি যেগুলো পড়তেছি এগুলো আসবে কিনা, কোনো কিছু এরকম মনে হয়েছিল কিনা প্রথম দিকে প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে? একদম প্রথম দিকে যদি বলতে চাই, আমি তো বলতেছিলাম যে আমি ফয়সাল ভাইয়ের একটা সেশন দেখে আমি এই কোর্সটা এনরোল করছিলাম। তো ফয়সাল ভাই বারবার আমার সেশনে এটাই বলতেছিল যে তোমরা যদি আমাদের উপর 100% আস্থা রাখতে না পারো তাহলে তোমরা ওই কনফিডেন্সটা পাবা না। 100% যদি আস্থায় রাখতে পারো তাহলে তোমরা একটা এনরোল করবা আর ভালো জ্ঞাটা পাবা। তোমরা যদি আমাদের উপর আস্থায় না রাখো তাহলে আমরা যেগুলো পড়াবো তোমরা লাগবে যে তোমরা এগুলো আসবেই না, এমনি আমরা হুদায় পড়াচ্ছি, তো তুমি ওটা কনফিডেন্সও পাবো না, তোমার ভর্তি হয়ে আর লাভটা হবে না। তো আমি এটাই আমি নিজের মন থেকে যে 1% মেন্টালি এটাই লাগছে যে না, আমার বিশ্বাস করা উচিত, অ্যাটলিস্ট ট্রাই তো করি, কোনো একটা প্ল্যাটফর্মের সাথে কোনো একটা মেন্টরের সাথে যুক্ত হয়ে তো ট্রাই তো করি। আমার যা হবে ওটা দেখা যাবে, বাট আমার তো ট্রাস্ট করতে হবে না কাউকে। আমি তো সব জানতাম না যে মানে আমি তো এবার ফার্স্ট টাইমার, যেহেতু আমার কোনো এক্সপিরিয়েন্সও নাই। তো যারা এক্সপিরিয়েন্সড ওদের থেকে আমার থেকে এটা বিশ্বাস রাখতে হবে। তো আলহামদুলিল্লাহ আমি বলতে গেলে আমি ফার্স্ট থেকে একদম আমার একটা সমস্যা হলো যে আমি যদি কোথাও মনস্থির করতে না পারি ওই জিনিসটা আমার হয় না, মানে একদম টপ লেভেলের টিচার দিলাম ওই জিনিসটা আমি ফোকাস দিতে পারি না। আর অনেক যে জিনিস হয়েছে যে আমি মানে অনেক ভালো টিচার, কিন্তু আমি ফার্স্টের দিনে ফার্স্ট ইমপ্রেশনই বেস্ট ইমপ্রেশন যেটা বলে, ফার্স্ট ইমপ্রেশন বেস্ট ছিল না, তো আমার আর হয় না ওই জায়গায়। বাট ফয়সাল ভাইয়ের কথাটা শুনে আমার এটাই মনের মধ্যে স্থির রাখছিলাম যে না, আমার ফার্স্ট ইমপ্রেশনটাই ভালো হইতে হবে। তো এটাই ফয়সাল ভাইয়ের সাথে ফার্স্ট দিন কথা বলে আমার বেশি ভালো লাগছে, ওইটা থেকে আমার ফার্স্ট ইমপ্রেশনটা বেস্ট হয়েছিল আর কি। আচ্ছা, তুমি যেখানে হচ্ছে অ্যানালিটিক্যাল স্কিল নাসিম ভাই ক্লাসগুলো নিয়েছিল আমাদের কোর্সে, এবং ইংলিশের ক্ষেত্রে হচ্ছে নাসার ভাই ক্লাসগুলো নিয়েছিল, আর প্রবলেম সলভিং স্কিলের ক্ষেত্রে তো আমি ছিলাম। বলতে গেলে তোমারটা আমাদের সাথে পরিচিত নাম, অনেক আগে থেকে যুক্ত আছো, এবং সবচেয়ে যদি আমরা 10 জনের যদি তালিকা করি এখানে সবচেয়ে বেশি কোয়েশ্চেন পাওয়া যাবে আমাদের ইনবক্সে, মানে তোমার সবচেয়ে বেশি কোয়েশ্চেন পাওয়া যাবে। হ্যাঁ, সো আমাদের জয় কিন্তু অনেক আগের থেকে স্টুডেন্ট বলতে গেলে অল সিতে ছিল, এবং ওর থেকে যে বিষয়টা আমরা লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে ফয়সাল ভাইয়ের কথাগুলো আমি বারবার আমাদের সাথে যারা যুক্ত আছো বা যারা যুক্ত নাই বা আমাদের থেকে যারা ফ্রি ক্লাস করেছো, আমি বারবার বলি ফয়সাল ভাই যে বিষয়গুলো, ফয়সাল ভাই যেহেতু প্লাস 10 বছর প্লাস এডমিশন নিয়ে কাজ করতেছে, সো এই জায়গায় অনেক বেশি একটা হিউজ এক্সপেরিয়েন্স রয়েছে ফয়সাল ভাইয়ের। মানে তুমি যেখানে যুক্ত হও, আমাদের এইখানে বা বাইরে, তুমি যেখানে যুক্ত হও ক্লাসগুলো A to Z 2 থেকে 3 বার তোমাকে শেষ করে ফেলতে হবে। ওইখান থেকে তোমাকে যেই বইটা দিবে সেই বইটাও তোমাকে 2-3 বার রিভিশন করতে হবে, যেটা জয় করেছিল, জয় যেটা নিজেই বলেছে। সেই ক্ষেত্রে বইটা বারবার রিভিশন দিলে এবং ক্লাসগুলো তুমি বারবার করলে তোমার কোন জায়গায় তোমার গ্যাপটা রয়েছে, তুমি কোন জায়গায় দুর্বল, সেটা কিন্তু ওই পয়েন্টটা ধরা পড়বে। তুমি একবারে কিন্তু ওই পয়েন্টটা তুমি আইডেন্টিফাই করতে পারবা না। তুমি যখন মনে করো একবার বর্গমূল একবার করেছো, হয়তো তুমি 3-4 জায়গায় প্রবলেম ফেস করবা, আরেকবার করেছো হয়তো আরেকটি জায়গায় প্রবলেম ফেস করবা, মানে প্রবলেমটা তোমার কমিয়ে আসবে। জয় যেটা করেছে, আর জয়ের পথ চলাটা আমাদের অবশ্যই
অনুসরণ করাটা কেন জরুরি, সে কিন্তু একই সাথে দুইটা জায়গায় ক্র্যাক করেছে আর একটা কোর্স থেকে আমাদের সাথে। আমি এটা কেন বলছি, কারণ জয় আমাদের অনেক আগের স্টুডেন্ট, মানে অনেক আগের থেকে যুক্ত হয়েছিল অলস ইউনিটটাতে। সো সে জগন্নাথের যে প্লেলিস্টটা সেটাও শেষ করেছে, সে যেটা বলেছে ঢাকা যাওয়ার সময় আরেকবার শেষ করেছে, মানে তার লাগছিল যে মানে হয়তো এখান থেকে বেস্ট একটা আউটপুট হইতে পারে, যেহেতু আমি জগন্নাথ বেসের মানে জগন্নাথকে বেস করে মূলত হচ্ছে কোয়েশ্চেনগুলো তৈরি করছিলাম। তারপর হচ্ছে অ্যানালাইটিক্যাল স্কিল আর হচ্ছে ইংলিশ, সেই জায়গাগুলোতে সে ভালো করেছে। তার উপর ভিত্তি করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে 640তম স্থান অধিকার করেছে। সো জয়, তুমি যদি একটু আমাদেরকে সম্মিলিত বলো যে মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট, এই দুই জায়গার মধ্যে তোমার যদি কেউ জুনিয়র অর্থাৎ আগামী সেশনে যারা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে যদি একই সাথে ক্র্যাক করতে চায়, সেই ক্ষেত্রে তাকে কিভাবে প্রিপারেশনটা শুরু করতে হবে, যেহেতু প্রশ্নের ধরনটা একটু ভিন্নতা রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট, দুইটা সি ইউনিট হইলেও কিন্তু প্রশ্নের মধ্যে একটু ভিন্নতা রয়েছে। সো এই দুই জায়গাতে তোমার মতো যদি কেউ ক্র্যাক করতে চায় তাহলে প্রিপারেশনটা আসলে কিভাবে শুরু করতে হবে? ফার্স্ট অফ অল আমাদের দেশে মানে সবাই প্রায়োরিটি থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন প্রিপারেশনটা নেওয়া শুরু হয় তখন থেকে মোটামুটি একটা গ্রুপ সাবজেক্টের যে প্রিপারেশন, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, এগুলোর প্রিপারেশন হয়ে যায়। তো মেইনলি তাকে আর ইংলিশ, তারপর ইংলিশও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে হয়ে যায়, জাস্ট ম্যাথটা একটু মানে আলাদা করে করতে হয়। তো যারা বি ইউনিট পরীক্ষা দেয় না, মানে জিকে যারা পরীক্ষা দেয় না, যেমন আমি কোনো জায়গায় জিকে পরীক্ষা দিই না, বিকজ আমার একটা ছিল যে আমি বিবিএর স্টুডেন্ট, আমি অন্য জায়গায় যদি এখন পড়তে যাই আমার বিবিএটাই মানে অপশনাল হয়ে যাবে। এখন আমি এমনভাবে পড়ছি যাতে আমি সিওর ডি ইউনিটে দিছি, বাট আমি জিকেটা পড়তে পারিনি, ইকোনমিক্সটা পড়ছি, বিকজ আমার এইচএসসিতে ইকোনমিক্সের অনেক ভালো ছিল, মানে বেসিকটা ভালো ছিল। তো আমি ইকোনমিক্সটা বেশি দিন পড়তে হয় না, আমি এই কিছুদিন এই ডিওর পাশাপাশি একটু 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 করে টানি নিয়ে গেছি, ওইরকমই আমার হয়ে গেছে। বিবিএ ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, হ্যাঁ প্রিপারেশন আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ নিয়েছি, তো আমার অলমোস্ট সব ক্লিয়ার ছিল, জাস্ট আমার ম্যাথটা ক্লিয়ার ছিল না। তো আমার ফয়সাল ভাই আমাকে যেহেতু বলতেছিল যে তুমি একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগে একবার শেষ করে রাখো 10 দিনে, যত কষ্ট পারো। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরে যে আবার গেলে তোমার 2বার হয়ে যাবে। আমি এগুলো 2বার ফয়সাল ভাইয়ের কথা মতো 2বার শেষ করছি। করার পর আমি তো বই মোটামুটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রিপারেশন ছিল বলতে, তারপর আমি যেহেতু ফিনান্স পারতেছিলাম না, তখন আমি ভাবতেছিলাম যে না, ঢাকা বিশ্ববিদ্যালয় হয়তো সবার ভাগ্যে তো সব কিছু থাকে না। তো আমি ভাবতেছিলাম যে না, ঢাকা বিশ্ববিদ্যালয় হয়তো আমার জন্য হবে না। তো আমি কী করছি, সিউটটা এবার প্রিপারেশন আস্তে আস্তে ঢাকার পাশাপাশি সিউটটাও রাখছি। সিউটটা রাখার পর আমি ম্যাথ করতেছিলাম, তার ম্যাথের প্লেলিস্টটা তো প্রথমে আমি 2বার শেষ করছি, যেগুলো রেকর্ডেড ক্লাস ছিল ওয়েবসাইটের। তারপর আমার লাইভ ক্লাসগুলো করতেছিলাম। তারপর ওই ফয়সাল ভাই গ্রুপে যে প্লেলিস্টটা দিছে, ওই প্লেলিস্ট জগন্নাথের জন্য যে আলাদা প্লেলিস্টটা দিছে, 2টা রিটেনের, তারপর 6টা MCQ ক্লাসের প্লেলিস্টটা দিছে। ওই প্লেলিস্টটা আমিও 2বার, ফার্স্টে একবার শেষ করছি, তারপর 2x স্পিডে একবার শেষ করছি। 2বার শেষ করার পর ম্যাথ প্রবলেম সলভিং স্কিল ম্যাথের জন্য যে শেষ করার পর আমার মোটামুটি একটা কনফিডেন্স ছিল যে না, যদি মোটামুটি একটা লেভেলের কোয়েশ্চেন হয়, আমি স্ট্যান্ডার্ড মানের কোয়েশ্চেন হলে আমি পারবো। বেশি হার্ড হলে তো একটু সবারই প্রবলেমের মতো আমারও প্রবলেম হইতো, বাট হ্যাঁ এখন 8টা ক্লাস যেগুলো করছিলাম, ওই 8টা ক্লাস থেকে আমি মানে অনেক ক্লাস আছে, অনেক যেগুলো আছে মানে লাইভে তো মানে রেকর্ডেড ক্লাসগুলো তো অনেক বেসিক থেকে তৈরি ভাই অনেক বেসিক থেকে করাই, একদম ছোটো বাচ্চার মতো ধরে 9, 10 যেরকম ফার্স্ট ম্যাথ করি আমরা, ওইরকম থেকে ধরে বেসিক ক্লাসগুলো করাই। তো এখানে অনেকগুলো জিনিস ইনক্লুড করা যায় না, অনেকগুলো মানে প্রশ্ন তো অনেক 40টা বেসিক সব পড়ালে তো 40টা করানো যায় না, হাইস্ট হলে 20টা মানে প্রশ্ন করানো যায়। তো জগন্নাথের যে প্লেলিস্টটা আমাকে দিয়েছে, ওই প্লেলিস্টের এমন কোয়েশ্চেন ছিল যেগুলো আমি অনেক ইউনিক পাইছি। আবার লাইভ ক্লাসে আলাদা কোয়েশ্চেন, মানে রেকর্ডের লাইভ ক্লাসে আলাদা ভিন্নতা রয়েছে, আর প্লেলিস্টের কোয়েশ্চেনগুলো আবার আলাদা ছিল। তো আমি যখন একটা টপিক থেকে অনেকগুলো করতেছিলাম, এখান থেকে কমন আমার আসেই গেছে। যেমন আমার জগন্নাথে আমি যেগুলো ম্যাথ দেখাইছি, আমার ম্যাথে মানে MCQতে বুলি হয় নাই, আর রিটেনে আমি যা দেখাচ্ছি, আমি রিটেন 4টা ছিল, 4টার মধ্যে 3টাই পারছি। একটা ওইটা আমি যারা জিজ্ঞেস করছি সেই পারে নাই, তো ওইটা একটু ইউনিক ছিল। এটা হয়তো BCS এর অন্য কোথাও ছিল, তো ওইটাই। তুমি যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রিটেন দিয়েছো ম্যাথের, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটটাতে শুধু MCQ পদ্ধতিতে ছিল 15টা প্রশ্ন প্রবলেম সলভিং স্কিলের অর্থাৎ ম্যাথের। সো তোমার মনে হয়েছিল কিনা যে ফয়সাল ভাই যে ক্লাসগুলো তোমাকে দিয়েছে গ্রুপে, মানে 8টা ক্লাস একটা প্লেলিস্টের, এই জায়গায় 2টা ক্লাস হচ্ছে রিটেনের ছিল, তোমার মনে হয়েছিল কিনা যে এই 2টা ক্লাস যদি আমি করে যাই সেক্ষেত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রিটেনটাকে আমি 100% কভার দিতে পারবো?
বা আমার সি ইউনিট মানে সিউটটার একদম 100% কনফিডেন্স থাকলে আমার এটাতে একটু কেমন জানি একটু গাবলা লাগছে, মানে আমার কনফিডেন্সটা পাচ্ছিলাম যে আসলে 2টা ক্লাস করে আমি রিটেন সব আনসার করতে পারবো। তো আমি তো ভাবতেছি আমার আর কোনো ওয়েও নাই, আমার তো মানে নাই মামা হচ্ছে কানা মামা বল, আমার তো করে যাওয়া দরকার অ্যাটলিস্ট। তো করে গেছি আলহামদুলিল্লাহ। পরীক্ষা দিয়ে আসার পর যে কনফিডেন্সটা লো ছিল এটা আর হাই হয়ে গেছে, কনফিডেন্সটা একদম রিটার্ন একদম টাইপ ভিত্তিক বলতে টাইপটাই কমন বসছে। অনেকগুলো আছে যে যেমন কমন বসছে, যে একটা যে গডের একটা ছিল যে 30টা সংখ্যার গড় শূন্য হলে ওইটা হুবহুই কমন পড়ছে। তো আমি ফার্স্টের দিকে কী করতেছিলাম, আমি বীজগণিত, একদম সত্যি কথা বলতে আমি জগন্নাথের জন্য বীজগণিত করি নাই, আমি বীজগণিত করছি যে ওই 8টা যে প্লেলিস্ট ছিল ওইখান থেকে আমি বীজগণিত করে যে ওইখানে বীজগণিত যেগুলো ছিল টপিক যেগুলো ইনক্লুড করা ছিল ওইগুলোই করে গেছি, ওইখান থেকে কমন আসছে আমার। আচ্ছা, আর জয় 2 জায়গাতে হচ্ছে ভালো একটা মেরিট তৈরি করেছে। জয়ের যে পথ চলাটা সেটি আমরা শুনেছি, সে বলতে গেলে আমাদের সাথে অনেক আগে থেকে, যেটি আমি বারবার বলছি, যুক্ত ছিল। সো আগে থেকে যুক্ত হওয়ার কারণে সে আলাদা যে আমাদের অল সি ইউনিটের যে ওয়েবসাইট, তার পরবর্তীতে হচ্ছে গ্রুপ, এগুলো আলাদা আছে, মানে সিইউসি ইউনিট, তারপরে হচ্ছে জেএনইউসি এর জন্য যে ক্লাসগুলো দিয়েছিল জেএনইউ দিয়ে লিখে আছে, তোমরা যারা আমাদের সাথে যুক্ত ছিল তারা বলতে পারবা। তার পরবর্তীতে যে অন্য বিশ্ববিদ্যালয়ের সি যেটা রয়েছে সেটি। সো তার কিন্তু প্রথমে এক জায়গায় হয়নি, সে কিন্তু থেমে থাকেনি, আমাদের সাথে থেকে কিন্তু ভালো 2টি বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভালো একটি মেরিট তৈরি করেছে। আর সে যেভাবে বলেছে সেভাবে যদি যারা আমাদের জুনিয়র রয়েছে তারা যদি মেনটেন করতে পারো সেটাকে, যেহেতু ম্যাথটা একটু তোমাদের ক্ষেত্রে মানে একটু ভিন্নতা থাকে, তুমি একাডেমিক লেভেলে হয়তো ফাইন্যান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট এই বিষয়গুলো পড়ে এসেছো, কিন্তু এখানে তুমি দেখতে পাচ্ছ যে মানে ম্যাথমেটিক্স, তার পরবর্তীতে হচ্ছে আমাদের অ্যানালাইটিক্যাল স্কিল। কিন্তু যদি তুমি একটা ভালো মেন্টরের অধীনে থেকে বা ভালো কোনো ভাইয়ার অধীনে থেকে বা ভালো একটি যেখানে তুমি ভালো বুঝো একটা প্ল্যাটফর্মের সাথে যুক্ত থেকে তুমি যদি প্রিপারেশন শুরু করে, সেক্ষেত্রে তুমি ভালো একটি আউটপুট পাবো ইনশাল্লাহ। সো জয়ের এডমিশন টাইমে সবচেয়ে বড় জিনিস হচ্ছে মেন্টরটাই। মেন্টর যদি গাইডলাইন যদি না থাকে এডমিশন, এমন আমার অনেক ফ্রেন্ড আছে যে অনেক পড়ছে কিন্তু গাইডলাইন না থাকার কারণে কিছুই করতে পারে না। এখন এমন আছে যে ঘুরতেছে, আর প্ল্যাটফর্মের নামটা আমি বলতেছি না। তুমি যেখানে থাকো না কেন, তুমি তোমার যে ভাইয়া পড়াবে বা তুমি যেখানে পড়ো সেখানে হচ্ছে তোমাকে যে গাইডটা দিবে, অর্থাৎ যেখানে তোমাকে গাইড করবে, তাদের যে কথাগুলো রয়েছে অথবা তাদের যে নির্দেশনাবলীগুলি রয়েছে সেগুলো যদি তুমি A to Z যদি কভার করতে পারো, সেক্ষেত্রে বলা যায় ভালো একটি আউটপুট পাওয়া যাবে ইনশাল্লাহ। সো তোমরা যারা জুনিয়র রয়েছে তারা হচ্ছে জয়ের কথাগুলো তোমরা শুনতে পারো এবং জয়ের কথা অনুযায়ী তোমরা প্রিপারেশনটা শুরু করতে পারো। সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ সবাইকে।